ওকে, তো দেখো আমরা আজকে কি পড়ব। আমরা অলরেডি আমরা প্রথম থেকে ক্লাস শুরু করেছিলাম। আমরা লেনদেন পড়েছি, তারপরে গত ক্লাসে আমি যদি একটু সিরিয়ালে যেতে চাই, লেনদেনের প্রকৃতি, বৈশিষ্ট্য, এগুলো সব পড়া শেষ আমাদের। যারা মিস করেছো ভিডিও দেখে নিবা। লেনদেনের শ্রেণীবিভাগ পড়ানো শেষ। এরপরে ক্যাশ মেমো শিখেছি, হিসাব সমীকরণ শিখেছি, হিসাব সমীকরণের উপাদান, কোনটা সম্পদ কোনটা দায়, এগুলো সব শিখেছি। মালিকানা সত্ত্ব শিখেছি। এরপরে মজুদ পণ্যর জাবেদা যেটা আছে, গত ক্লাসে আমরা মজুদ পণ্যর জাবেদা শিখেছিলাম। এরপরে কোনটা লেনদেন নয় এটা আমরা শিখেছি। খতিয়ানের ছক শিখেছি আমরা। আচ্ছা, এরপরে এই যে কোনটা লেনদেন নয় এগুলো আমরা শিখেছি গত ক্লাসে। আজকে আমরা এখান থেকে উদাহরণ 2 এখান থেকে আমরা অঙ্ক শুরু করব। দেখো, বলা আছে যে হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণ নিম্নে দেওয়া হলো। লুপ্ত সংখ্যার পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া নাই, ওয়াট চিহ্ন যেটা আছে, সেই সংখ্যাটার পরিমাণ তোমাকে জানতে চাচ্ছে। এগুলো খুব সহজ। এটার পরেই আমাদের এই যে আসল অঙ্ক চলে আসবে। ছোট্ট একটা অঙ্ক আমি একটু জাস্ট দেখাই দিব তোমাদেরকে। তো খুবই সহজ। আমরা যে সমীকরণটা জানি, এই সমীকরণটা আগে লিখে নিবা যে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটা আমরা সবাই জানি, তো আমাদের দেখো ক নম্বরে সম্পদের পরিমাণটা দেওয়া নাই, দায় দেওয়া আছে এবং মালিকানা সত্ত্ব দেওয়া আছে। আমাদের বের করতে হবে কোনটা, সম্পদ। তো আমরা সবাই জানি যে দায় আছে 70,000 টাকা, এখানে বসাবো। মালিকানা সত্ত্ব আছে 50,000 টাকা, এখানে বসালাম। এরপরে দুইটা যোগ করবা, 1,20,000 টাকা। এটাই হচ্ছে সম্পদ, তাই না? ঠিক তেমনিভাবে খ নাম্বারটা আমরা চাইলে বের করতে পারি। আমাদের সম্পদ দেওয়া আছে 1,15,000, আমাদের দায়টা দেওয়া নেই, আমাদের মালিকানা সত্ত্ব দেওয়া আছে 70,000 টাকা। তো দায় কিভাবে বের হবে, কত বের হবে, একটু কমেন্টস করে জানাতো যে দায়টা কত হবে। দেখি পারো কিনা, একটু দ্রুত কমেন্টস করি সবাই। দায় কত হবে? ক নাম্বারটা দেখিয়ে দিয়েছি, খ নাম্বারটা দায় কত হবে, একটু দ্রুত কমেন্টস করি সবাই। সিদ্দিক সুলতানা কমেন্টস করেছে, সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। একটু ঝটপট কমেন্টস করে ফেলো, খ নম্বরে কত হবে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো, আমাদের সম্পদ আছে 1,15,000 টাকা। আমি যদি এইটাতেই লিখতে চাই, এটাতেই যদি দেখাতে চাই, আমাদের সম্পদ আছে হচ্ছে 1,15,000 টাকা। আমাদের দায় দেওয়া নাই, তো দায়ের জায়গায় আমি চাইলে দায় লিখতে পারি। মালিকানা সত্ত্ব দেওয়া আছে 70,000 টাকা। তাহলে এখানে 1,15,000 মাইনাস 70,000 টাকা যদি আমি বাম পাশে নিয়ে আসি, মাইনাস হয়ে যাবে। এখানে আমি দায় লিখলাম। এখন যদি আমি বিয়োগ করি 70,000, 1,15,000 থেকে 70,000, তাহলে হবে 45,000। এইটাই হবে দায়। সো আমরা লিখতে পারি অতএব দায় সমান সমান 45,000। তো খুব সহজে আমরা বের করতে পারি। গ নাম্বারটা আমরা পারবো। সম্পদ দেওয়া আছে 1,00,000 টাকা, দায় দেওয়া আছে হচ্ছে 40,000, আর মালিকানা সত্ত্ব দেওয়া নেই। তো এই অঙ্কটাই কিন্তু আমরা বের করতে পারবো। কিভাবে দেখো, এটা যদি আমি একটু মুছে দেই, আমাদের সম্পদ আছে 1,00,000 টাকা, আমরা 1,00,000 টাকা লিখলাম। দায় আছে 40,000, মালিকানা সত্ত্ব আমরা জানি না, এখানে মালিকানা সত্ত্বই লিখতে হবে। এখানে যে 1,00,000 আছে 1,00,000 লিখলাম। $40,000 যদি সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি, মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে মালিকানা সত্ত্ব।
তো এখন তাহলে বিয়োগ করে দাও 60,000। এটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে এই ধরনের অঙ্কগুলো সহজ অঙ্ক, ছোট অঙ্ক, এগুলো আমরা সবাই পারি। এবার আমরা একটু কঠিন অঙ্কের দিকে যাব। কঠিন না, যে অঙ্কগুলো সচরাচর পরীক্ষায় আসে সেই অঙ্কের দিকে যাব আমরা। আচ্ছা, পরের অঙ্কটায় যাই তাহলে আমরা। দেখো, 2021 সালের জানুয়ারি মাসের হারুন ট্রেডার্সের কারবারে নিম্নোক্ত লেনদেন সংগঠিত হয়। 2021 সালের জানুয়ারি মাসের অঙ্ক, হারুন ট্রেডার্স, কোম্পানির নাম হচ্ছে হারুন ট্রেডার্স, কারবারে নিম্নোক্ত লেনদেন সংগঠিত হয়। জানুয়ারি 1 তারিখে বলা আছে মূলধন হিসাবে মালিক কর্তৃক নগদ অর্থ বিনিয়োগ, মালিক বিনিয়োগ করেছে 20,000 টাকা। জানুয়ারি 4 তারিখে পণ্য ক্রয় করা হয়েছে 1,000 টাকা। এরপরে নগদে আসবাবপত্র, আবার আসবাবপত্র ক্রয় 9 তারিখে। এরপরে ধারে পণ্য বিক্রয় আছে, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন আছে, ভাড়া প্রদান, এরপরে ব্যাংক জমা, ধারে পণ্য ক্রয়। সো অনেক কিছু দেওয়া আছে। এখন আমাদের দেখতে হবে যে আসলে অঙ্কটা কি করতে হবে, কি করতে বলেছে। উপরে বর্ণিত লেনদেনগুলো ছকের সাহায্যে হিসাব সমীকরণে কিভাবে প্রভাব পড়ে, কিভাবে প্রভাব বিস্তার করে তা দেখাও। হিসাব সমীকরণ করতে হবে আমাদের। ছকের সাহায্যে হিসাব সমীকরণে কি প্রভাব পড়ে সেটা দেখাতে হবে। তো ছকের সাহায্যে আমরা ছক তো সবাই কম বেশি পারি, আমরা 9-10-এ করেছি ছক, তারপরে এখন আমরা শিখব। এইটা আমরা হিসাব সমীকরণে যে ছক করি আমরা জানি যে প্রথমে তারিখ হয়, তারপরে সম্পদের পাঁচটা হয়, সম্পদের মধ্যে কয়টা ঘর হবে এটা ডিপেন্ড করে অঙ্কের উপরে। অঙ্কে কয়টা সম্পদের নাম দেওয়া আছে, প্রত্যেকটা সম্পদের জন্য একটা করে ঘর হবে। এরপরে সমান চিহ্নের ঘর, এরপরে দায়ের পাশে দায়ের যে কয়টা ঘর হবে, যেমন পাওনাদার একটা দায়, তারপরে হচ্ছে ব্যাংক লোন যদি থাকে তাহলে দায়ের যেটা হবে সেটা দায়ের পাশে বসবে। এরপরে মালিকানা সত্ত্বের একটা ঘর হবে, এরপরে একটা মন্তব্যের ঘর হবে। ঠিক আছে, তো আমরা দেখি যে এখানে সম্পদ কয়টা দেওয়া আছে, অর্থাৎ সম্পদের দিকে আমরা কয়টা ঘর দিব। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে মালিক যে নগদ টাকা বিনিয়োগ করেছে ব্যবসায়ী, তাহলে নগদ একটা সম্পদ, এইটা একটা ঘর দিব আমরা। তারপরে আসবাবপত্র ক্রয় করেছে, আসবাবপত্র একটা সম্পদ, এটার একটা ঘর দিব। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক জমার একটা ঘর দিব। ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় করলে কিন্তু দেনাদার আসে বা প্রাপ্য হিসাব আসে, দেনাদার বা প্রাপ্য হিসাব আসে, তাহলে এইটার একটা ঘর দিব। তাহলে সম্পদের দিকে 4টা ঘর দিব, একটা নগদ, একটা আসবাবপত্র, একটা দেনাদার, আর একটা হচ্ছে ব্যাংক জমা, 4টা ঘর দিব। দায়ের পাশে আমাদের পাওনাদার ছাড়া তেমন কিছুই নাই, যে আমরা যখন ধারে পণ্য ক্রয় করব, ধারে পণ্য ক্রয় করলে কিন্তু পাওনাদার হয়, ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার হয়। সো আমরা পাওনাদার একটা ঘর দিব আর মালিকানা সত্ত্বের একটা ঘর দিব। ঠিক আছে, তো চলো আমরা ছকটা শিখি একটু। আমরা একটা ছক করে ফেলি তাহলে। আচ্ছা, দেখি দাগটা সুন্দর করে দেওয়া যায় কিনা। ওকে, এবার ঠিক আছে।
তাহলে তোমরা সুন্দর করে ছক করে ফেলবে একটা। তো ছকের মধ্যে দেখো আমরা যদি লিখি, ওকে, প্রথমে হচ্ছে আমাদের তারিখ, প্রথমে হচ্ছে তারিখ, পেনটা একটু চিকন করে নিতে হবে। ওকে, তারিখের পরে এটা হলো সম্পদের পাশ, আমাদের নগদ টাকা একটা সম্পদ আছে, তো আমরা নগদ লিখব। এরপরে ব্যাংক জমা, এরপরে দেনাদার আর আসবাবপত্র, আসবাবপত্র। এই পাশে এখানে যদি আমরা দায় লিখি আর এখানে যদি মালিকানা সত্ত্ব লিখি, এখানে পাওনাদার আর এখানে হচ্ছে মন্তব্য। এই হচ্ছে আমাদের ছক। ছকের উপরে আমাদের কি লিখতে হবে? কোম্পানির, আমাদের ছকের উপরে কোম্পানির নাম লিখতে হবে যে হারুন ট্রেডার্স, না? এটা হচ্ছে হারুন ট্রেডার্স। তো তোমরা ছকের উপরে সুন্দর করে হারুন ট্রেডার্সের নামটা লিখে ফেলবা। তো চলো আমরা একটা একটা করে শুরু করি। দেখো প্রথমে আছে 2011 সালের 2021 সালে জানুয়ারি 1 মূলধন হিসাবে মালিক কর্তৃক নগদ বিনিয়োগ, মালিক নগদ বিনিয়োগ করেছে, মূলধন মালিক নগদ টাকা ব্যবসায় নিয়ে আসছে। তো মালিক যদি নগদ টাকা ব্যবসায় নিয়ে আসে তো কোথায় কোথায় হয় মালিক, এটার প্রভাব কোথায় কোথায় হয় হিসাব সমীকরণে বলো তো। মালিক যদি নগদ টাকা নিয়ে আসে, এটা তোমরা সবাই জানো, আমি জানি, মালিক যদি নগদ টাকা নিয়ে আসে আমরা এখানে লিখব যে 2021, আচ্ছা এটা 2021, এটা হলো জানুয়ারি, জানুয়ারি 1 তারিখে। দেখো 2021 সালের জানুয়ারি 1 তারিখে মালিক মূলধন হিসাবে 20,000 টাকা নিয়ে আসছে। সো এই যে 20,000 টাকা যেটা নিয়ে আসছে, এই 20,000 টাকা আমরা দিব কোথায়? দেখো এই 20,000 টাকা আমরা নগদে দিব, নগদে দিব এবং মালিকানা সত্ত্বতে দিব। তোমাকে একটা জিনিস আমি একটু মনে করাই দেই, আর সমান চিহ্নর ঘরে সমান চিহ্ন হবে। এখানে লিখব মূলধন আনয়ন, মূলধন আনয়ন। তোমাকে একটা জিনিস মনে করাই দেই, যখন মালিক কোনো কিছু নিয়ে আসবে, মালিক যদি কোনো কিছু নিয়ে আসে মূলধন বাড়বে সবসময়, ওই যে মালিকানা সত্ত্ব বাড়বে সবসময়। মালিক কোনো কিছু নিয়ে আসলে মালিকানা সত্ত্ব বাড়বে। আর মালিক কি নিয়ে আসছে? নগদ টাকা নিয়ে আসছে, তাহলে নগদ টাকাও বাড়বে, মালিকানা সত্ত্বও বাড়বে, দুইটাই বাড়বে, ঠিক আছে? তো আমরা এখানে 20,000 টাকা নগদে নিয়ে আসছি, 20,000 টাকা মালিকানা সত্ত্ব নিয়ে আসছি। মালিকানা সত্ত্বের ব্যাপারে আরেকটু কথা যদি মনে করাই দেই, এই মালিকানা সত্ত্বের ঘরে আরও কিছু এন্ট্রি বসবে, যেমন যদি আয় হয় তাহলে এই মালিকানা সত্ত্বে যোগ হবে, আয় হলে মালিকানা সত্ত্বে যোগ হয়। আর যদি ব্যয় হয় তাহলে মালিকানা সত্ত্বে বিয়োগ হয়। আবার বলছি, আয় হলে মালিকানা সত্ত্বে যোগ, ব্যয় হলে মালিকানা সত্ত্বে বিয়োগ। আর মূলধন আসলে মালিকানা সত্ত্বে যোগ হবে, উত্তোলন হলে মালিকানা সত্ত্বে বিয়োগ হবে। তাহলে আয়, ব্যয়, মূলধন, উত্তোলন, এই চারটাই মালিকানা সত্ত্বের ঘরে বসবে। আয় হলে যোগ, ব্যয় হলে বিয়োগ, মূলধন হলে যোগ, আর উত্তোলন হলে বিয়োগ, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। আর মন্তব্য কিন্তু সবসময় দিতে হয় না, মন্তব্য কখন কখন দিতে হয় আমি একটু মনে করাই দেই। মন্তব্য দিতে হয় যদি মালিকানা সত্ত্বের ঘরে টাকা আসে, তাহলে মন্তব্য দিতে হয়, ঠিক আছে? তো চলো আমরা একটু অঙ্কটা দেখে আসি আবার পরেরটা। জানুয়ারি 4 তারিখে নগদে পণ্য ক্রয় 1,000 টাকা, নগদে পণ্য ক্রয়। দেখো জানুয়ারি 4 তারিখ নগদে পণ্য ক্রয় 1,000 টাকা। তো পণ্য যদি আমি ক্রয় করি, আমি যদি নগদে পণ্য ক্রয় করি তাহলে আমার কি নগদ টাকা চলে যাচ্ছে না?
আমি যদি নগদে পণ্য ক্রয় করি, এই ক্রয় কিন্তু একটা ব্যয়। আমি পণ্য ক্রয় করছি, আমার একটা কি হচ্ছে, ব্যয় হচ্ছে। আমরা একটু আগে শিখেছি যদি ব্যয় হয়, আমরা 1000 টাকার যে পণ্য ক্রয় করছি, আমার যদি ব্যয় হয় তাহলে ব্যয় হলে মালিকানা সত্ত্ব মাইনাস করতে হবে 1000। ব্যয় হলে মালিকানা সত্ত্ব মাইনাস, ওই যে লিখে দিয়েছি আয় হলে যোগ আর ব্যয় হলে বিয়োগ। তাহলে আমি এখানে বিয়োগ করে দিছি। এবার এই যে ব্যয় হচ্ছে, মালিকানা সত্ত্ব যে আমি মাইনাস করলাম, তাহলে আমার আর কোথায় প্রভাব পড়তেছে? নগদ টাকা কমে যাচ্ছে না? তাহলে আমি নগদ থেকেও 1000 টাকা মাইনাস করে দিব। এটা হলো জানুয়ারি 4 তারিখে। তাহলে এখানে লিখবো জানু 4। এখন বলো তো মন্তব্য কি লিখবো নাকি লিখবো না? অবশ্যই লিখবো। তাহলে এটা কি হবে? পণ্য ক্রয়। পরেরটায় যাই। নগদে পণ্য ক্রয় করেছি, তাহলে নগদ টাকা কমে গেছে, ব্যবসার টাকা নগদ কমে গেছে, এবং ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় হলে আমার মালিকানা সত্ত্বেও কমে যায়। এরপরে আসি জানুয়ারি 9 তারিখে। দেখো জানুয়ারি মাসে 9 তারিখে নগদে আসবাবপত্র ক্রয় 3500 টাকা। আসবাবপত্র কিন্তু একটা সম্পদ, তাই না? আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, এগুলো কি সম্পদ? আমি একটা সম্পদ কিনেছি। তাহলে আমি যদি সম্পদ কিনি, আমার ব্যবসায় কি বাড়তেছে? সম্পদ বাড়তেছে। তাহলে আসবাবপত্র নামক সম্পদের একটা ঘর দিব, সেই ঘরে আমি টাকাটা লিখব। এবার আমি যে নগদে কিনতেছি, আমার ব্যবসা নগদ টাকা, এটাও একটা সম্পদ, এটা কমে যাচ্ছে। তাহলে একটা সম্পদ বাড়লে আর একটা সম্পদ কমে। আসবাবপত্র বাড়তেছে আর নগদ টাকা কমে যাচ্ছে, তাহলে আসবাবপত্রের ঘরে হবে যোগ আর নগদ টাকার ঘরে হবে বিয়োগ। ঠিক আছে? কত টাকা? 3500 টাকা। তাহলে আমরা জানুয়ারি, এটা হলো 9 তারিখ, জানুয়ারি 9 তারিখে, জানুয়ারি 9 তারিখে আসবাবপত্র লিখব 3500 টাকা আর নগদ থেকে মাইনাস 3500 টাকা। নগদ থেকে আমরা মাইনাস করে দিব। ঠিক আছে? সমান চিহ্নর ঘরে সমান চিহ্ন দিয়ে দিবা। তাহলে এটা ছিল জানুয়ারি 9। পরেরটায় যাই, জানুয়ারি 13 তারিখ। ধারে পণ্য বিক্রয় 5000 টাকা। ধারে পণ্য বিক্রয়, বিক্রি করলে কি ব্যয় হয় না আয় হয়? আয় হয়। আয় হলে কোথায় বসে? মালিকানা সত্ত্বে বসে। যোগ না বিয়োগ? যোগ। আমি যদি বিক্রি করি, আমার আয় হয়, আয় হলে মালিকানা সত্ত্বে যোগ হবে। এখন মালিকানা সত্ত্বে আমি যোগ করলাম 5000 টাকা, কিন্তু আমি তো ধারে বিক্রি করেছি, তাহলে আমি তো নগদ টাকা পাইনি। আমি যেহেতু নগদ টাকা পাইনি, এটা কোথায় বসবে? দেনাদারে বসবে। দেনাদার মানে কি? আমি টাকা পাবো। তাহলে কোথায় কোথায় বসবে? দেনাদারে বসবে 5000 টাকা আর মালিকানা সত্ত্বে বসবে 5000 টাকা। দেনাদারে 5000, মালিকানা সত্ত্বে 5000। এখানে আমি লিখব জানুয়ারি 13। দেনাদারে বসবে 5000 আর মালিকানা সত্ত্বে বসবে 5000। মন্তব্য কি দিব? মন্তব্য দিব হচ্ছে পণ্য বিক্রয়। আচ্ছা, এরপরে চলে আসি 13 তারিখের পরে, জানুয়ারি 19। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 5000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 5000 টাকা। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করে, এই উত্তোলনটা কে করবে? মালিক করবে না? এই ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করলে কে উত্তোলন করতে? কার উত্তোলন করার অধিকার আছে? মালিকের। তাহলে মালিক যদি উত্তোলন করে, তাহলে ব্যবসার টাকা কি কমে যাবে না? ব্যবসার নগদ টাকা কমে যাবে না? তাহলে নগদ টাকা কমে গেলে নগদ থেকে মাইনাস করব। আর আমি বলেছি যে মূলধন হলে যোগ মালিকানা সত্ত্বে, উত্তোলন হলে মালিকানা সত্ত্বে বিয়োগ। তাহলে আমরা এটা মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করবো। আবারও বলছি, উত্তোলন মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ, নগদ থেকেও বিয়োগ। ঠিক আছে? তো চলো 19 তারিখে আমি দেখাই। এটা হলো জানুয়ারি 19। 5000 টাকা, নগদ টাকা কমে যাচ্ছে আর মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে। অনেকের প্রশ্ন যে এখানে আমি লিখব উত্তোলন। অনেকের প্রশ্ন যে স্যার উদ্বৃত্ত নামিয়ে করব কিনা। এটা কমন প্রশ্ন, স্যার উদ্বৃত্ত নামিয়ে করব কিনা। এটা ডিপেন্ড করে অঙ্কের কত মার্কসের উপরে, তার উপরে। যখন তুমি বড় ক্লাসে উঠবা তখন অবশ্যই উদ্বৃত্ত নামিয়ে করতে হবে। যখন তুমি বড় ক্লাসে উঠবা তখন এই অঙ্কের মার্কস হয়ে যাবে 10, তখন উদ্বৃত্ত নামিয়ে করতে হবে। ঠিক আছে? 4 মার্কের জন্য উদ্বৃত্ত নামানোর দরকার নেই।
এরপর আসি জানুয়ারি 24 তারিখ, ভাড়া প্রদান 1000 টাকা। তাহলে এই যে ভাড়া প্রদান করছি 1000 টাকা, তাহলে এটা কি আয় না ব্যয়? ভাড়া প্রদান একটা ব্যয়, তাই না? ব্যয় হলে কোথায় যায়? আমি লিখে দিয়েছি, ব্যয় হলে মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হয়। তাহলে ভাড়া প্রদান মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ। আবার ভাড়া যে প্রদান করবা নগদ টাকা চলে যাবে, তাহলে নগদ থেকেও বিয়োগ। তাহলে দুই জায়গায় হবে, একটা হচ্ছে আমরা 24 তারিখ জানুয়ারি 24, এখানে লিখব জানুয়ারি 24 তারিখ দিয়ে, যেহেতু ভাড়া হচ্ছে একটা ব্যয়, তাই না? তো ভাড়া যেহেতু একটা ব্যয়, তাহলে নগদ টাকা মাইনাস হয়ে যাবে, আর যেহেতু ব্যয় মালিকানা সত্ত্বে মাইনাস হবে। এখানে লিখব ভাড়া প্রদান, বা ভাড়া খরচ, লেখো প্রদান না লিখে আমরা ভাড়া খরচ লিখতে পারি। ভাড়া খরচ লিখলাম। এটা ছিল জানুয়ারি 24 তারিখ। এরপরে যাই আমরা জানুয়ারি 28 তারিখ। দেখো, ব্যাংকে জমা দেওয়া হলো 1500 টাকা। ব্যাংকে জমা দেওয়া হলো। এখন এই যে ব্যাংকে জমা দেওয়া হলো 1500 টাকা, কার ব্যাংক? ব্যাংকে যে জমা দিলাম 1500 টাকা, নিশ্চয় মালিকের, এটা তো আর অন্যজনের ব্যাংকে না। ব্যাংকে জমা দেওয়া হলো 1500 টাকা, তার মানে তোমার কাছে নগদ টাকা ছিল, তোমার ব্যবসায় নগদ টাকা ছিল, এই ব্যবসার টাকা তুমি ব্যাংকে জমা দিয়ে আসছো। ব্যবসার ব্যাংক হিসাব, যেটা ব্যবসার যে ব্যাংক হিসাব, তাহলে তোমার কাছে নগদ টাকা ছিল, ব্যাংকে জমা দিয়ে আসছো। দেখো, নগদ টাকা যে ছিল এটাও একটা সম্পদ, এখন যে ব্যাংকে জমা দিচ্ছ এইটাও একটা সম্পদ, দুইটাই কিন্তু সম্পদ। পার্থক্য কি? একটা সম্পদ এখন বাড়তেছে, যেহেতু আমি ব্যাংকে জমা দিচ্ছি, ব্যাংক নামক সম্পদটা বাড়তেছে, আর নগদ যে সম্পদটা ছিল, নগদ টাকা কমে যাচ্ছে। তাহলে নগদ নামক সম্পদ কমে যাবে আর ব্যাংক নামক সম্পদ বাড়বে। ঠিক আছে? তাহলে 1500 টাকা, দেখো জানুয়ারি 28 তারিখ, এখানে লিখব জানু 28, 1500 টাকা নগদ থেকে মাইনাস, হ্যাঁ, আর ব্যাংক জমাতে 1500 টাকা যোগ হবে। ওকে, এরপরেরটায় আসি জানুয়ারি 30, ধারে পণ্য ক্রয় 3000 টাকা। ধারে পণ্য ক্রয়, ধারে যদি পণ্য ক্রয় করি, পণ্য ক্রয় কিন্তু একটা ব্যয়। আবার বলছি, পণ্য ক্রয় ব্যয়, ব্যয় হলে কোথায় যায়? মালিকানা সত্ত্বে মাইনাস, ব্যয় হলে মালিকানা সত্ত্বে মাইনাস। আর আমি যে ধারে পণ্য ক্রয় করেছি, টাকা দিয়েছি, টাকা তো পরিশোধ করি নাই, তাহলে দায় বাড়তেছে, পাওনাদার বাড়তেছে, তাহলে আমরা পাওনাদারে এটা যোগ করব। ঠিক আছে, চলো দেখি। 3000 টাকা 30 তারিখে, আমরা এখানে জানুয়ারি 30 দিব। ধারে পণ্য ক্রয় করেছি, তাহলে মালিকানা সত্ত্ব থেকে মাইনাস 3000 টাকা, যেহেতু এটা একটা ব্যয়, আর যেহেতু টাকাটা পরিশোধ করি নাই, তাহলে দায়ে পাওনাদারে বুঝবে। ঠিক আছে, পণ্য ক্রয় ক্লোজ করে দিলাম। এখন আসো যোগফলের পালা। সবগুলো যোগফল নিচে নামাতে হবে, নামিয়ে চেক করে দেখতে হবে যে অঙ্ক মিলে কিনা। আচ্ছা, তাহলে সবগুলো যোগ বিয়োগ করে দেখো যে দুই পাশ মিলে কিনা। আমরা একটু ক্যালকুলেটরে যোগ বিয়োগ করি। আচ্ছা, 20,000 থেকে 1000 মাইনাস 3500 মাইনাস, এরপরে 5000, 1000, 1500, এরপরে 3500 যোগ, ওকে, 18,000 টাকা হয়। দেখো তো 18,000 টাকা হয় কিনা, 18,000 টাকা হয় কিনা একটু দেখো। দুই পাশ 18,000 টাকা হয় কিনা একটু চেক করো। তাহলে এই অঙ্কটা সবাই বুঝেছো কিনা একটু দ্রুত কমেন্টস করে ফেলো তো, যে এইটা তোমরা সবাই বুঝেছো কিনা। হিসাব সমীকরণের অঙ্কটা তোমরা জানো যে একটা অঙ্ক এখান থেকে থাকবে, তোমাদের কিছুদিন পরে প্রিটেস্ট পরীক্ষা, সরি প্রিটেস্ট না, হাফ ইয়ারলি পরীক্ষা। সো এই হাফ ইয়ারলিতে একটা থাকবে। সো তুমি একটু দেখো যে এই অঙ্কটা পারবা কিনা, বা এইরকম অঙ্ক আসলে তুমি পারবা কিনা, একটু কমেন্টস করে জানাই সবাই।
অঙ্কটা বুঝেছো কিনা সবাই একটু কমেন্টস করে জানাই। ওকে, দ্রুত সবাই কমেন্টস করে ফেলি, আমি পরের অঙ্কটায় যাব, পরের অঙ্কটা করব। আচ্ছা চলো পরের অঙ্কটা আমরা শুরু করি। দীপু অ্যান্ড কোম্পানি এর জুলাই মাসের সংগঠিত লেনদেন সমূহ নিম্নে উপস্থাপন করা হলো। দীপু অ্যান্ড কোম্পানির অঙ্ক, এখানে অনেকগুলো এন্ট্রি দেওয়া আছে, জুলাই 1 তারিখ থেকে জুলাই 31 তারিখ পর্যন্ত অনেকগুলো এন্ট্রি দেওয়া আছে, তো আমাদের এগুলো সবগুলো করতে হবে। অঙ্কটা কি পারা যাবে বলো দেখি? দেখো আমাদের বলেছে এখানে উপযুক্ত লেনদেনগুলো হিসাব খাতসমূহ নির্ণয় করো। উপযুক্ত লেনদেনগুলোর হিসাব খাতসমূহ। এখন হিসাব খাত বলতে তুমি কি বুঝো? যে আমরা যেমন জাবেদার মধ্যে ডেবিট ক্রেডিট করি না, পণ্য ক্রয়, এখানে হিসাব খাত কোনটা? একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব, তাহলে দুইটা হিসাব খাত, একটা হচ্ছে নগদান হিসাব, একটা হচ্ছে ক্রয় হিসাব, তাই না? তো এখানে প্রত্যেকটার জন্য যেমন আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় হিসাব খাত কোনটা? আসবাবপত্র ক্রয় করলে তাহলে আসবাবপত্র একটা সম্পদ না, আসবাবপত্র একটা হিসাব খাত হবে। আর একটা হিসাব খাত কোনটা? নগদে না বাকিতে ক্রয় করেছি। কিছু যদি বলা না থাকে, কিছু যদি বলা না থাকে তাহলে আমরা কি জানি? নগদ না। তাহলে একটা হবে আসবাবপত্র হিসাব, একটা হবে আসবাবপত্র হিসাব, আর একটা কি হবে? নগদান হিসাব। একটা হবে আসবাবপত্র হিসাব আর একটা কি হবে? নগদান হিসাব। এটা যদি আমরা ছকের মাধ্যমে করতে চাই কিভাবে করব? আমরা ছকটা করব এভাবে, আমরা ছকটা করব হলো তারিখের একটা ঘর দিবা, এই প্রথমে ঘরে তারিখ লিখবা, প্রথম ঘরে লিখবো আমরা তারিখ, তারপরে হচ্ছে লেনদেন, এরপরে হচ্ছে হিসাবের খাত।
তারিখ, লেনদেন, হিসাবের খাত। ঠিক আছে, তো প্রথমটাই আমরা যাই। প্রথমটা বলা আছে 2021 সাল জুলাই 1 আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। তাহলে আমরা প্রথমে তারিখটা দিব 2021, এখানে লিখব জুলাই 1 আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয়। তাহলে এই যে লেনদেনের মধ্যে আমি আসবাবপত্র ক্রয় লিখলাম, এখন হিসাবের খাত কি হবে? দুইটা হিসাবের খাত হয়, একটা হচ্ছে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র নামক একটা সম্পদ বাড়তেছে না, আমরা যদি জাবেদা করি কি করি, আসবাবপত্র ডেবিট করি না আর নগদান হিসাব ক্রেডিট করি না, তাহলে আসবাবপত্র হিসাব একটা হিসাবের খাত আর নগদান হিসাব একটা হিসাবের খাত, নগদান হিসাব। ঠিক আছে, তাহলে এটা একটা গেল। এরপরে আমরা যাই পরেরটাই। জুলাই 4 তারিখে বলছে, জুলাই 4 তারিখে রহমানের নিকট হতে পণ্য ক্রয়, রহমানের নিকট হতে পণ্য ক্রয়। তাহলে আমরা লিখব জুলাই 4 রহমানের নিকট হতে পণ্য ক্রয়, এখানে লিখব জুলাই 4 রহমানের নিকট হতে পণ্য ক্রয়। তার মানে কি বাকিতে ক্রয় না? বাকিতে ক্রয় করেছি, তার মানে এখানে হিসাবের খাত হবে দুইটা। আমি যেহেতু পণ্য ক্রয় করেছি, ক্রয় একটা হিসাবের খাত, আর বাকিতে ক্রয় করলে পাওনাদার বা প্রদেয় হিসাব একটা, তাই না? তো আমরা লিখব ক্রয় হিসাব, ক্রয় হিসাব, আর একটা হচ্ছে প্রদেয় হিসাব। একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা কি প্রদেয় হিসাব। এরপরে আমরা লিখব পরেরটা, দেখি জুলাই 5 তারিখ নগদে পণ্য ক্রয় 6,000 টাকা। জুলাই 5 নগদে পণ্য ক্রয় 6,000 টাকা। এখানে লিখব জুলাই 5 নগদে পণ্য ক্রয়, জুলাই 15 নগদে পণ্য ক্রয়। তাহলে এখানে যেহেতু নগদে পণ্য ক্রয় করছি, তাহলে একটা হচ্ছে ক্রয় হিসাব আর নগদান হিসাব, ক্রয় হিসাব নগদান হিসাব, দুইটা হিসাবের খাত। পরেরটায় যাই। জুলাই 6 তারিখে বলছে নগদে পণ্য বিক্রয়, জুলাই 6 নগদে পণ্য বিক্রয়। একটু কমেন্টস করে জানাও তো পারবা কিনা। নগদে পণ্য বিক্রয় কে পারে দেখি। নগদে পণ্য বিক্রয় একটু কমেন্টস করে জানাই সবাই, দেখি তো কে পারে। কি কি হিসাবের খাত হবে নগদে পণ্য বিক্রয় করলে? পারছেন নগদে পণ্য বিক্রয়? আচ্ছা, বিক্রয় করলে এই যে নগদ হিসাব একটা হবে আর বিক্রয় একটা, এই বিক্রয় হিসাব একটা, আমি জানি পারবেন, এটা সহজ আছে। তাহলে আমরা একটু লিখে ফেলি 8 তারিখ না 6 তারিখ। 6 তারিখ হচ্ছে কত টাকা? 10,000। আচ্ছা, 6 তারিখ জুলাই 6 নগদে পণ্য বিক্রয়। তাহলে একটা হবে নগদান হিসাব আর একটা কি হবে? বিক্রয় হিসাব। একটা হবে নগদান হিসাব আর একটা হবে বিক্রয় হিসাব।
ওকে, পরেরটায় যাই আমরা। ব্যাংকে টাকা জমা দেওয়া হলো 8 তারিখ। কোথায় টাকা জমা দিয়েছি? ব্যাংকে টাকা জমা দিয়েছি। তাহলে ব্যাংকে যদি টাকা জমা দেই কি হবে? ব্যাংকে টাকা জমা দিয়ে হলে কি হয়? একটা হয় হচ্ছে ব্যাংক হিসাব, একটা নগদান হিসাব। আমরা জুলাই মাসের 8 তারিখ করব। এখানে করব হচ্ছে জুলাই 8, ব্যাংকে টাকা জমা দেওয়া হলো। তাহলে একটা হচ্ছে ব্যাংক হিসাব, আর এটা কি? নগদান হিসাব। একটা হচ্ছে ব্যাংক হিসাব আর একটা নগদান হিসাব। তাহলে আশা করি বুঝতে পারছেন। পরেরটায় যাই। জুলাই 14 তারিখ রহমানকে প্রদান। রহমান একজন নিশ্চয় পাওনাদার, না হলে তো তাকে টাকা দেই নাই। রহমান হচ্ছে একজন পাওনাদার, রহমানকে প্রদান। তাহলে কি হবে? রহমানকে যে আমি প্রদান করতেছি, রহমানকে নিশ্চয় নগদ টাকা দিচ্ছি, তাহলে নগদান হিসাব একটা হবে নগদান হিসাব, আর একটা কি হবে? প্রদেয় হিসাব। রহমান একজন পাওনাদার না, পাওনাদার বলেই তো তাকে প্রদান করছি। পাওনাদার না হলে কি তাকে আমি ফাও ফাও টাকা দিব? এখন কেউ দেয় ফাও ফাও টাকা? তাহলে পাওনাদার হিসাবে একটা আর নগদান হিসাবে একটা। এরপরে জুলাই 17 করিমের নিকট পণ্য বিক্রয়। বিক্রয় করলে বিক্রয় হিসাব একটা, বিক্রয় হিসাব। কার কাছে বিক্রি করছি? করিমের নিকট। যদি নাম থাকে আমরা জানি বাকিতে বিক্রয়, তা না? বাকিতে বিক্রি করলে কি হয়? প্রাপ্য হিসাব বা দেনাদার। তো আমরা দিব প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব। ওকে, লাস্ট ওয়ান, করিমের নিকট থেকে প্রাপ্তি। করিমের নিকট থেকে প্রাপ্তি। করিম এই বেটা ভালো মানুষ, টাকা দিয়ে দিয়েছে। তো করিম যদি টাকা দিয়ে দেয়, করিম নিশ্চয় একজন দেনাদার। তো দেনাদার একজন টাকা দিয়ে দিয়েছে, তাহলে আমাদের কি হবে? নগদ টাকা দিয়েছে না? তাহলে একটা হবে নগদান হিসাব, একটা হবে নগদান হিসাব। আর এই বেটা একটা দেনাদার, আর একটা হবে দেনাদার হিসাব। তাহলে একটা হচ্ছে নগদান হিসাব আর একটা কি? দেনাদার হিসাব। তাহলে আমরা কি পারবো? এই ধরনের অঙ্ক আসলে পারবো? আমাদের কি করতে বলেছিল? বলেছিল হিসাবের খাত সমূহ নির্ণয় করো। হিসাবের কোন কোন খাত হয়? আমরা যে ডেবিট ক্রেডিট নির্ণয় করি, সেই ডেবিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত নির্ণয় করতে বলছে। তো আমরা কি বুঝতে পেরেছি অঙ্কটা? একটু কমেন্টস করবেন সবাই, বুঝতে পেরেছি কিনা? সবাই একটু দ্রুত কমেন্টস করে ফেলি, এটা বুঝতে পেরেছি কিনা। একটু দ্রুত কমেন্টস করেন, আমি একটু দেখে আসি পারছেন কিনা। কমেন্টস করছেন? দেখি তো কে কে কমেন্টস করছে, একটু দেখে আসি কে কে কমেন্টস করেছেন। মনিকা বলছে 8 তারিখ ব্যাংক হিসাব আর নগদান হিসাব। ঠিক আছে। লামিসা বলছে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি এটা।
পরেরটা হচ্ছে ঢাকা বোর্ড 2024। এই যে ঢাকা বোর্ড 2024 যেটা আছে, ঢাকা বোর্ড 2024, এই অঙ্কটা করতে হবে। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, আধুনিক পদ্ধতিতে লেনদেনের শ্রেণীবিভাগ করো, ট্যাবুলার ছক করো। আমরা এটা মোটামুটি পারবো সবাই, এটা বাসার কাজ থাকবে। এই অঙ্কটা করে আমাদের যে গ্রুপ আছে, তোমরা যে গ্রুপে অ্যাড আছো, সেই গ্রুপে এটা হোমওয়ার্কের ছবিটা পাঠাইতে হবে। যারা যারা অঙ্ক করে হোমওয়ার্কের ছবি পাঠাবে, যারা যারা অঙ্ক করে হোমওয়ার্কের ছবি পাঠাবে, তাদের জন্য যদি অনেকজন পাঠাই, তাহলে তাদের মধ্য থেকে বাছাই করে আমি পুরস্কার দিব। কি পুরস্কার, তাই না? প্রশ্ন একটা, স্যার কি পুরস্কার দিবেন? যেহেতু প্রথম হোমওয়ার্ক, তাহলে আমি অবশ্যই তাকে অবশ্যই একটা কিটক্যাট চকলেট দিব, ঠিক আছে, প্রথম পুরস্কার হিসাবে। সো একটা হোমওয়ার্ক দিচ্ছি, উদাহরণ 7। আমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো একটা। এই উদাহরণ 7 হোমওয়ার্ক করে জমা দিতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওখানে যদি জমা দাও, তাহলে তোমার জন্য থাকবে একটা কিটক্যাট। সো একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে বাসায় হোমওয়ার্কটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে খাতার ছবি জমা দিবা, ঠিক আছে? তাহলে তুমি পেয়ে যাচ্ছ একটা কিটক্যাট। আচ্ছা, আশা করছি স্ক্রিনশট নেওয়া শেষ। আমরা পরেরটায় চলে যাই। পরে চট্টগ্রাম বোর্ড 2024। চট্টগ্রাম বোর্ড 2024 সালে দেখো, শার্কিন ট্রেডার্স 2023 সালের 1 জুলাই নগদ 80,000 টাকা আসবাবপত্র হবে। এটা আসবাবপত্র 70,000 টাকা, ব্যাংক ঋণ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। জুলাই মাসে তার সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ। জুলাই 2 তারিখে বাকিতে মাল ক্রয় করেছে 1,20,000। 5 তারিখে দাগ কাটা চেকের মাধ্যমে মাল বিক্রয়, খুব ইম্পর্টেন্ট। 6 তারিখে অফিস ভাড়া প্রদান করেছে। 12 তারিখে নগদে মাল বিক্রয় করেছে। 20 তারিখে কি করেছে? 2 তারিখে সংগঠিত লেনদেনের 60% পরিশোধ। 30 তারিখে বলছে কর্মচারীর বেতন প্রদান। এখন বলছে ক নাম্বার, মাসান্তে ব্যাংক ব্যালেন্সের পরিমাণ নির্ণয় করো। ক নাম্বার, মাসান্তে ব্যাংক ব্যালেন্সের পরিমাণ নির্ণয় করো। কেউ কি পারবেন এটা? পারলে একটু কমেন্টস করেন দেখি। মাসান্তে ব্যাংক ব্যালেন্স পরিমাণ নির্ণয় করো। ব্যাংক ব্যালেন্সের পরিমাণ। মাসান্তে ব্যাংক ব্যালেন্স পারবেন? ব্যাংক ব্যালেন্স বলতে আমি বুঝাচ্ছি যে এখানে ব্যাংকের সাথে জড়িত লেনদেন কোনগুলো আছে। আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে এখানে একটা পেয়ে যাবেন যে ব্যাংক ঋণ, এটার সাথে ব্যাংক আছে, ব্যাংক ঋণ 50,000 টাকা। আর দাগ কাটা চেক, এই যে দাগ কাটা চেক, এইটাও ব্যাংকের সাথে, ব্যাংকের হিসাব। তার মানে আপনি যে কাজটা করবেন, ব্যাংক ঋণ 50,000 টাকা আর দাগ কাটা চেক 1,50,000 টাকা, ঠিক আছে? ব্যাংক ঋণ 50,000, দাগ কাটা চেক 50,000, সুন্দর করে দুটো যোগ করে দিবেন, 2 লাখ টাকা। এটাই হচ্ছে আপনার মাসান্তে ব্যাংক ব্যালেন্সের পরিমাণ। মাসান্তে ব্যাংক ব্যালেন্সের পরে আপনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, 50,000 টাকা পাইছেন না? ব্যাংক ঋণ নিলে কি নগদ টাকা তো পাইছেন, তাই না? তাহলে ব্যাংক ঋণ নিছেন, নগদ 50,000 টাকা পাইছেন। আবার দাগ কাটা চেকের মাধ্যমে বিক্রি করেছেন, এইটাও আপনি নগদ টাকা, চেকের মাধ্যমে যেহেতু, তার মানে এটাও আপনি টাকা পাচ্ছেন। সো ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন, তার মানে ব্যাংক ঋণ নিলেও ব্যাংকের টাকা বৃদ্ধি পাচ্ছে, আবার দাগ কাটা চেকের মাধ্যমে বিক্রি করলেও আপনারই ব্যাংকের টাকা বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে দুইটা যোগ করে দিবেন, 2 লাখ টাকা হবে। ওকে, খুবই সহজ। পরেরটা, 1, 5, 6, 12 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে কি প্রভাব বিস্তার করে ট্যাবুলার ছকে উপস্থাপন করো। আর একটা ট্যাবুলার ছক করতে বলেছে। আমরা একটু আগে যে হিসাব সমীকরণের অঙ্কটা শিখেছি, প্রথম অঙ্কটা আজকে, এই প্রথম অঙ্কটার মতো করে আপনাকে বলেছে একটা ট্যাবুলার ছক তৈরি করতে। তো ট্যাবুলার ছক আর হিসাব সমীকরণের ছক একই জিনিস। আমাদের 1, 5, 6, 12, অর্থাৎ প্রথমে 1 তারিখের জন্য, 5 তারিখের জন্য, 6 তারিখের জন্য, 12 তারিখের জন্য। 1 তারিখের জন্য আপনি কি করবেন বলেন তো? নগদ 80,000 টাকা আছে, আসবাবপত্র আছে হচ্ছে 70,000 টাকা। তাহলে নগদ নামে সম্পদে একটা ঘর দিবেন, সেখানে লিখবেন 80,000। আসবাবপত্রে একটা ঘর দিবেন, সেখানে লিখবেন 70,000, ঠিক আছে? ও ব্যাংক ঋণের যে 50,000 টাকা আছে,
ব্যাংক ঋণের আপনার 50,000 টাকা আছে না, তাহলে ব্যাংক ঋণের 50,000 টাকা আপনি কি করবেন, আপনি ব্যাংক নামে আরেকটা ঘর দিয়ে দিবেন। তাহলে নগদ নামে একটা ঘর, আসবাবপত্র একটা ঘর, আর ব্যাংক জমা নামে একটা ঘর, ঠিক আছে, 3টা ঘর দিয়ে দিবেন। 3টা ঘরে টাকা বসায় দিবেন আর মালিকানা সত্ত্বে যোগ করে বসায় দিবেন কয় টাকা হয়। ওকে, তাহলে আমরা চলেন অঙ্কটা একটু সলভ করে দেখি পারি কিনা। আচ্ছা, প্রথমে আমরা ক নাম্বারটা করব। প্রথমে আমরা ক নাম্বারটা করব। আমরা একটা ছক করে নেই, ছোট করে একটা ছক করে নেই। ছোট ছক, বেশি বড় লাগবে না। একটা হচ্ছে তারিখ, একটা হলো বিবরণ, আর একটা টাকা। এটাতে আমরা দিব হচ্ছে তারিখ, বিবরণ, টাকা। তো কি যেন চাইছে আমাদের, একটু দেখে আসি। ক নম্বরে চাইছে মাসান্তে ব্যাংক ব্যালেন্স পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা দিব ওই যে ব্যাংক ঋণ কত তারিখে, জুলাই 1 তারিখে। আমরা এখানে দিব জুলাই 1, জুলাই 1 ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ কত টাকা, 50,000। আচ্ছা, সালটা লেখা হয়নি, সালটা লিখে দিবেন 2021। আর একটা আছে হলো দাগ কাটা চেকটা আছে জুলাই 5 তারিখে 1,50,000। তাহলে দাগ কাটা চেক লিখব জুলাই 5 তারিখে, জুলাই 5 দাগ কাটা চেক, দাগ কাটা চেক 1,50,000 যোগ করলে 2 লাখ টাকা। এটাই হচ্ছে আমাদের মাসান্তে ব্যালেন্সের পরিমাণ, ঠিক আছে, খুব সহজ। ক নাম্বার, খ নাম্বার বলছে 1, 5, 6, 12 তারিখে লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তো চলেন আমরা, যেহেতু আমাদের একটা ট্যাবুলার ছক করতে বলেছে, তো আমরা একটা ট্যাবুলার ছক করব। আমরা একটা ট্যাবুলার ছক করব, এটা আমরা খ নাম্বার করছি, ঠিক আছে। তো একটা ট্যাবুলার ছক করে ফেলি। আপনার কি খাতায় অঙ্ক করেন নাকি খালি অঙ্ক দেখেন? খাতায় যদি অঙ্ক করেন তাহলে খাতা থেকে মাথায় চলে যাবে, আর যদি খাতায় অঙ্ক না করেন তাহলে কি হবে বলেন তো? তাহলে মাথায় যাইতে সময় লাগবে। এই জন্য চেষ্টা করবেন খাতায় অঙ্ক করার জন্য। প্রথমে আমরা লিখব তারিখ, এরপরে হচ্ছে সম্পদ। সম্পদের মধ্যে 3টা সম্পদ হবে, 3টা সম্পদ। এখন এই পাশে লিখব হচ্ছে দায় সমান চিহ্ন, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, আর এটা মন্তব্য। মন্তব্য না লিখলে কিন্তু মার্কস কেটে নিবে, হ্যাঁ, খুব সাবধান। মন্তব্য না লিখলে মার্কস কেটে নিবে। দায়ের মধ্যে সম্ভবত পাওনাদার আছে মনে হয়, চলেন আমরা অঙ্ক দেখে আসি। না, দায়ের মধ্যে পাওনাদার না, দায়ের মধ্যে আমাদের ওই যে ব্যাংক ঋণ নিছিলাম, দায়ের মধ্যে ব্যাংক ঋণ লিখতে হবে। তো আমরা দায়ের মধ্যে একটু ব্যাংক ঋণ লিখে আসি, এটা পাওনাদার হবে না, হ্যাঁ, মুছে দেই।
ওকে, এটা হবে ব্যাংক ঋণ। ওকে, এটা হবে ব্যাংক ঋণ। তো চলেন একটা একটা করে অঙ্ক শুরু করি আমরা। প্রথমে আমরা 1 তারিখে দিব। 1 তারিখে নগদ 80,000 টাকা, আসবাবপত্র 70,000 টাকা। নগদ 80,000, আসবাবপত্র 70,000, আর হচ্ছে ব্যাংকে দিব 50,000। ঠিক আছে, জুলাই 1 তারিখে। এটা হলো 2023 সালের অঙ্ক, 21 না, এটা হলো 2023 সালের অঙ্ক। 2023 সালের জুলাই 1, 2023 সালের অঙ্ক জুলাই 1। আমাদের প্রথমটা হচ্ছে নগদের ঘর। নগদের পরে আছে আমাদের আসবাবপত্র, তাই তো? আসবাবপত্র ছিল একটা, নগদ ছিল একটা, আসবাবপত্র ছিল একটা, আর ব্যাংক ঋণ ছিল একটা। এটা হলো আসবাবপত্র, আর একটা হচ্ছে ব্যাংক জমা। এপাশে ব্যাংক ঋণ দিয়েছি, মালিকানা সত্ত্ব দিয়েছি। ওকে, তো আমরা এখন এখানে টাকাগুলো বসায় দিব। কার টাকা কত ছিল? আমাদের নগদ ছিল 80,000, তাহলে নগদে আমরা 80,000 টাকা বসাবো। আসবাবপত্র ছিল 70,000, আর ব্যাংক জমা ছিল 50,000। এই যে ব্যাংক জমার যে টাকাটা, এটা তো ব্যাংক থেকে লোন নিছি। ব্যাংক থেকে যদি লোন নেই, আমার নগদ টাকা বাড়ে, আবার ব্যাংক ঋণও বাড়ে, দুইটাই বাড়ে। নগদ টাকাও, ওই যে ব্যাংকের টাকা বাড়তেছে, আর আর হচ্ছে ঋণ বাড়তেছে। তাহলে ব্যাংক ঋণের জন্য 50,000 টাকা এখানে ব্যাংক ঋণে বসাবো। এখন দুই পাশ সমান করার জন্য কি করব? মালিকানা সত্ত্বে লিখবো 1,50,000 টাকা। এখানে লিখবো মূলধন আনয়ন, মূলধন আনয়ন। ঠিক আছে, ক্লোজ করে দিব। তাহলে নগদ 80,000, আসবাবপত্র 70,000, ব্যাংক জমা 50,000, এই পাশে 50,000, 1,50,000, দুই পাশ কিন্তু সমান করে দিয়েছি। ঠিক আছে, দুই পাশ সমান হবে সবসময়। এবার আমরা পরেরটায় যাব। পরে ছিল 1 তারিখের পরে হচ্ছে 5 তারিখ। 5 তারিখে বলেছে দাগ কাটা চেকের মাধ্যমে মাল বিক্রয়। দাগ কাটা চেকের মাধ্যমে বিক্রয়। তো দাগ কাটা চেকের মাধ্যমে যদি আমি বিক্রয় করি, আমরা জানি বিক্রি করলে কিন্তু আয় হয়। ঠিক আছে, এখানে আমি লিখবো জুলাই 5। বিক্রি করলে আয় হয়, তাহলে আয় হলে মালিকানা সত্ত্ব বাড়বে 1,50,000, আমি এখানে লিখব, মালিকানা সত্ত্বে লিখব। আর বিক্রি করেছি আমি দাগ কাটা চেকের মাধ্যমে, তাহলে ব্যাংকে লিখবো 1,50,000 টাকা। ব্যাংকে লিখবো 1,50,000 টাকা, এখানে লিখবো বিক্রয়। বিক্রি করলে আমার আয় হয়। ঠিক আছে, সমান চিহ্নর ঘরে সমান চিহ্ন। 5 তারিখ গেল, এর পরেরটা কি আছে? 5 তারিখের পরে আমাদের বলেছে 6 তারিখ করো। তো 6 তারিখ অফিস ভাড়া প্রদান 25,000 টাকা, জুলাই 6। এখানে লিখবো জুলাই 6। অফিস ভাড়া পরিশোধ, অফিস ভাড়া কিন্তু একটা ব্যয়, তাই না? তাহলে 25,000 টাকা মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করব। মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করে দিব 25,000 টাকা, আর নগদ থেকে বিয়োগ করে দিব, নগদ থেকে বিয়োগ। ঠিক আছে, মন্তব্য কি লিখব? অফিস ভাড়া। মন্তব্য লিখব অফিস ভাড়া, অফিস ভাড়া পরিশোধ। এরপরে আছে 12 তারিখ, জুলাই 12 তারিখ কি? নগদে মাল বিক্রয় 50,000। 12 তারিখ নগদে মাল বিক্রয়, এখানে লিখব জুলাই 12। নগদে মাল বিক্রয়, তাহলে নগদে 50,000, আর বিক্রি করলে কি হয়? বিক্রি করলে আয় হয়, আয় হলে মালিকানা সত্ত্বে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে পণ্য বিক্রয়, সমান চিহ্ন সমান চিহ্ন। এখন আমি যদি দুই পাশ যোগ করি, দেখব যে দুই পাশ মিলে যাচ্ছে, দুই পাশ মিলে যাবে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা যোগ করে দিব। আমরা একটু দেখি, 80 থেকে 25,000 বাদ, 50,000 যোগ, এরপরে আসবাবপত্র আছে 70,000, তারপরে ব্যাংক জমা 50,000, তাহলে দেখেন তো 3,50,000 আসে কিনা, একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখেন তো এটা আসে কিনা। তাহলে এই পাশেও নিশ্চয়ই সেম টাকাটাই হবে, তাই না? একটু চেক করে দেখেন ঠিক আছে কিনা। তো এটা ছিল আমাদের খ নাম্বারটা।
এরপরে আমরা করব গ নাম্বারটা। 2, 5, 20, 31 তারিখের লেনদেনগুলোর হিসাবের শ্রেণী বিভাগ দেখাও। একটু আগে হিসাবের শ্রেণী বিভাগ করেছিলাম না, হিসাবের খাত করেছিলাম না, এখন খাতের পাশাপাশি শ্রেণী বিভাগ দেখাতে বলেছে। আচ্ছা চলেন আমরা এটা শুরু করি। ওকে, পরের পেজে যদি করতে চাই আমরা একটা ছক করে নিব। এটা হলো গ নাম্বারের উত্তর। আচ্ছা ছকটা ওকে, এটা হলো গ নাম্বার। হ্যাঁ, ও এটা হচ্ছে তারিখ, হিসাবের খাত আর হিসাবের শ্রেণী বিভাগ। তারিখ, হিসাবের খাত, হিসাবের শ্রেণী বিভাগ। তো চলেন কি কি দিয়েছে আমরা একটু দেখে আসি। 2, 5, 20, 31। প্রথমে 2 নাম্বারটা দেখব, জুলাই 2। জুলাই 2 বাকিতে মাল ক্রয় 1,20,000, তাই না? বাকিতে মাল ক্রয় 1,20,000। তো আপনি যে কাজটা করবেন এখানে লিখবেন 2023 জুলাই 2। আমি যদি বাকিতে মাল ক্রয় করি তাহলে আমার হিসাব খাত কি হবে? ক্রয় হিসাব একটা, আর বাকিতে ক্রয় করলে টাকা তো পরিশোধ করছি না, তাহলে প্রদেয় হিসাব একটা হবে। ক্রয় হিসাব আর একটা কি? প্রদেয় হিসাব। বাকিতে ক্রয় করছি না, বাকিতে ক্রয় করলে ক্রয় হিসাব হয়, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব হয়, এই তো। আচ্ছা, তো ক্রয় হিসাব এটা আমি বলেছি এটা হচ্ছে ব্যয় হিসাব, ঠিক আছে? ক্রয় হিসাব এটা কি হিসাব? এটা হচ্ছে ব্যয় হিসাব। আমরা কিন্তু হিসাবের শ্রেণী বিভাগ পড়েছি না? কোনটা? সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব। আধুনিক পড়েছি, সনাতন পড়েছি। গত ক্লাসের আগের ক্লাসে শিখিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কি? এটা একটা দায় হিসাব না? প্রদেয় হিসাব হচ্ছে একটা কি হিসাব? দায় হিসাব। তাহলে জুলাই 2 তারিখটা হয়ে গেল। এর পরেরটা দেখে আসি। এরপরে বলেছে জুলাই 5 তারিখ। 5 তারিখে কি বলেছে? এই যে জুলাই 5 তারিখে বলেছে দাগ কাটা চেকের মাধ্যমে মাল বিক্রয়। দাগ কাটা চেকের মাধ্যমে মাল বিক্রয়। চলেন জুলাই 5 তারিখ দিয়ে আসি। আমরা লিখব জুলাই 5। জুলাই 5 দাগ কাটা চেক মানে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব। দাগ কাটা চেকের মাধ্যমে বিক্রয় না, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর একটা হচ্ছে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব। ব্যাংক হিসাব তো সম্পদ, তাহলে এটা হচ্ছে সম্পদ হিসাব। আর বিক্রয় হিসাব, বিক্রি করলে কি হয়? আয় হয়, তাহলে এটা হচ্ছে আয় হিসাব। ক্রয় করলে যেমন ব্যয় হয়, বিক্রি করলে কি হয়? আয় হয়। তাহলে ক্রয় করলে ব্যয় হিসাব, আর বিক্রি করলে আয় হয় একটা, তাহলে আয় হিসাব, ঠিক আছে? তাহলে জুলাই 5 তারিখটা শেষ। এরপরে যাই, এরপরে আছে আমাদের জুলাই 20 তারিখ। জুলাই 20 তারিখ 2 তারিখে সংগঠিত লেনদেন 60% পরিশোধ। 2 তারিখে যে লেনদেনটা ছিল কত পার্সেন্ট পরিশোধ? 60% পরিশোধ। তার মানে 2 তারিখে যে বাকিতে ক্রয় করেছিলাম, বাকিতে ক্রয় করলে পাওনাদার তৈরি হয়, আর পাওনাদারকে যদি পরিশোধ করে দেই তাহলে কি নগদ টাকা চলে যায় না? তাহলে পাওনাদারকে পরিশোধ আমরা দেখেন পরেরটা করব।
পাওনাদারকে পরিশোধ করলে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব আর নগদান হিসাব। পাওনাদারকে পরিশোধ, জুলাই 20 তারিখে পাওনাদারকে পরিশোধ করেছি, তাহলে প্রদেয় হিসাব এইটা কিন্তু দায় হিসাব, আর নগদান হিসাব কি? সম্পদ হিসাব। নগদ টাকা কি সম্পদ না? নগদান হিসাব হচ্ছে সম্পদ হিসাব। তো জুলাই 20 তারিখ, এরপরে যাই আরেকটা আছে 31 তারিখ। 31 তারিখের লেনদেনগুলো, আচ্ছা 31 তারিখে কি বলেছে? 31 তারিখ তো নাই, জুলাই 30 তারিখ পর্যন্ত। আচ্ছা, তাহলে এইটা মনে হয় সম্ভবত 31 তারিখ হবে। কর্মচারীদের বেতন প্রদান করা হলো, হ্যাঁ জুলাই 31 তারিখ, এছাড়া তো নাই না? হ্যাঁ এটাই 31। কর্মচারীদের বেতন প্রদান করা হলো, আমরা লিখব জুলাই 31। কর্মচারীদের যদি বেতন দেই তাহলে একটা হচ্ছে বেতন হিসাব, আর একটা কি? নগদান হিসাব। বেতন হিসাব এটা একটা ব্যয় হিসাব, বেতন পরিশোধ করতে হয় না, এটা ব্যয় হিসাব। আর নগদান হিসাব কি হিসাব? সম্পদ হিসাব। তাহলে এইভাবে আমাদের অঙ্ক সমাধান করতে হবে। এটা ছিল আমাদের গ নাম্বারটা। অঙ্ক যে খুব বড় আসে তা না, বোর্ডের অঙ্কগুলো এরকমই আসে। সো এর আগেরটাও বোর্ডের অঙ্ক ছিল, এটাও বোর্ডের অঙ্ক। সো তোমরা একটু বাসায় প্র্যাকটিস বাড়াতে হবে, হ্যাঁ। হিসাব বিজ্ঞানে যদি A+ পেতে চাও, হিসাব বিজ্ঞানে A+ পাইতে গেলে তুমি পারো, তারপরেও তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমরা অনেক সময় পারি দেখে প্র্যাকটিস করি না, খাতা কলম ধরি না, কিন্তু এইটা হচ্ছে সবথেকে বড় ভুল। কারণ অনেক জানা জিনিস যদি আমি প্র্যাকটিস না করি তাহলে পরীক্ষার হলে আমার মনে থাকে না, আমি ভুলে যাই। সো এই জন্য এটা প্র্যাকটিস বাড়াতে হবে। অনেকে মনে হচ্ছে স্যার অঙ্কগুলো সহজ, করা লাগবে না, না করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। তুমি এই যে আমরা ধারাবাহিকভাবে নিয়মিতভাবে যে ক্লাসগুলো নিচ্ছি, তুমি যদি এই ক্লাসগুলো কন্টিনিউ করো দেখবা যে অনেক শিখতে পারছো। যদিও এখন বেসিকগুলোই পড়াচ্ছি, আমরা এখনও পর্যন্ত ডিপ লেভেলে হার্ড পড়াশোনাগুলো করি নাই, বাট আস্তে আস্তে তো যাবো, আস্তে আস্তে তো ওইদিকে যাবো যে আরও কঠিন কী কী আছে সেই বিষয়গুলো তো আমরা শিখবো, তাই না? তো একদম ধারাবাহিকভাবে, যেমন আজকে আমাদের হচ্ছে 4 নম্বর ক্লাস, 4 নম্বর ক্লাস, যখন আমরা 6 নম্বর 7 নম্বর 10 নম্বর ক্লাসে চলে যাব তখন দেখবো যে আরও অনেক কঠিন কঠিন বিষয়গুলো চলে আসছে। সো হয়তোবা এই চ্যাপ্টারের উপরে আর একটা ক্লাস নিব, এর বাইরে কঠিন যেগুলো আছে, এর বাইরে দেখা যাচ্ছে যে বিভিন্ন বোর্ডের আর কি কি কঠিন আছে সেই রকম অঙ্কগুলো নিয়ে হয়তো আর একটা ক্লাস নিব এই চ্যাপ্টারের উপরে। তারপরে এই চ্যাপ্টারটা শেষ করে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। তার আগে আরেকটা কাজ করতে পারি, আমি কিছু এমসিকিউ সলভের ক্লাস রাখতে পারি। এমসিকিউ সলভ করলে কি হবে? অনেক ডাউট ক্লিয়ার হবে। আমরা অনেক সময় এমসিকিউ উত্তর মুখস্থ করে যাই, কিন্তু এইটার পিছনে যে কি কারণ আছে, এটা কেন হলো, এই কারণগুলো ফলো করি না, বা এই গাইড বইগুলোতে এগুলা বা বইয়ের মধ্যে এগুলো লেখা থাকে না, শুধুমাত্র উত্তরটা দেওয়া থাকে। সো এইগুলার ব্যাখ্যাগুলো আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? তো এমসিকিউগুলো আমি এর সাথেই অ্যাড করে দিব, এমসিকিউগুলো, যাতে তোমরা এখান থেকে, আমি চ্যাপ্টার শেষ হলে তোমাদেরকে দিয়ে দিব এই ফাইলটা, হ্যাঁ, তোমরা এখান থেকে নিয়ে পড়তে পারো। একটু কমেন্টস করবা কিনা একটু দেখি, কমেন্টসের কোনো বিষয় আছে কিনা, কে কোনো প্রশ্ন করেছো কিনা। ও, হোমওয়ার্কের টাইমের কথা বলেছো, লামিসা বলেছে হোমওয়ার্কের টাইম। লামিসা, হোমওয়ার্কের টাইম হচ্ছে আজকে কি বার? তোমাদের সাথে আমার ক্লাস থাকবে হচ্ছে আজকে রবিবার, মঙ্গলবারে আবার মঙ্গলবারে যাব কলেজে। সো আমি মঙ্গলবার পর্যন্ত সময় দিচ্ছি তোমাদের, ঠিক আছে? এর মধ্যে হোমওয়ার্ক সাবমিট করবা। তোমার যে ফ্রেন্ডগুলো জানে না তাদেরকে অবশ্যই জানাবা, ঠিক আছে? 24 ঘন্টা সময় দিলাম হোমওয়ার্ক সাবমিটের সময়, 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে হোমওয়ার্ক সাবমিট করে দিবা। যে ফ্রেন্ডরা জানে না এদেরকে একটু জানাও, এদেরকে একটু মেনশন দাও, লিঙ্কটা এদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও যে স্যারের আজকের ক্লাস এটা, ঠিক আছে? এই লিঙ্কটা শেয়ার করে দাও যে এটা স্যারের আজকের ক্লাস, হোমওয়ার্ক করতে দিয়েছে, হোমওয়ার্কগুলো একটু জমা দাও। আমাদের যে গ্রুপ আছে সেখানে, ওখানে নিশ্চয়ই অনেকগুলো সিআর আসো, তো সিআররা একটু কমেন্টস করো, বা অন্য কেউ যদি দায়িত্ব নিয়ে কমেন্টস করতে চাও যে এটা স্যারের হোমওয়ার্ক ছিল, সবাই একটু হোমওয়ার্ক করে সাবমিট করে দাও, হ্যাঁ, স্ক্রিনশট যারা নিয়েছো এটা দিয়ে দাও, ঠিক আছে? দিয়ে দিলে বাকিরাও করতে পারবে। তো ঠিক আছে, আমরা পরে আরও অঙ্ক আছে আমাদের, এগুলা একটু হোমওয়ার্কও করতে হবে তোমাদের। একটা দিয়েছি শুধু প্রথম দিন হিসাবে,
এরপরে কিন্তু আরও হোমওয়ার্ক দিব, অনেক অঙ্ক এখানে আছে আমাদের, এগুলো সব বোর্ডের অঙ্ক, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করতে হবে, সব বোর্ডের অঙ্ক। আচ্ছা, আর বলেছি যে এই শীটটা তোমাদেরকে আমি দিয়ে দিব, শেষ হয়ে গেলে এটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তোমরা এটা করতে পারবা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই শেষ করে দেই। নেক্সট ক্লাস রুটিন কিন্তু দিয়েছি, এই সপ্তাহে কবে কবে কোন সাবজেক্টের ক্লাস হবে রুটিন কিন্তু দিয়েছে। আগামীকাল ক্লাস আছে, তারপরের দিন ক্লাস আছে, কন্টিনিউ চলবে ক্লাস, ঠিক আছে? ওই রুটিন অনুযায়ী তোমরা ক্লাসে জয়েন করবা। আর গ্রুপে তো আমি লিঙ্ক শেয়ার করে দেই, অথবা কেউ একজন দায়িত্ব নিয়ে লাইভ শেয়ার হলে, তোমরা তো ফেসবুক পেজে অ্যাড আসো, কেউ একজন দায়িত্ব নিয়ে লাইভ ক্লাস শুরু হলে লিঙ্কটা একটু কপি করে দিয়ে দিও, তাহলে বাকিরা জয়েন হতে পারবে, ঠিক আছে? তো নিয়মিত ক্লাস করো, ইনশাআল্লাহ রেজাল্ট আশা করছি তোমাদের সবাই ভালো হবে। তোমাদের জন্য দোয়া থাকবে, ঠিক আছে? আমাদের জন্য দোয়া করো সবাই, ভালোভাবে পড়াশোনা করো। আর হোমওয়ার্কটা কিন্তু সাবমিট করতে ভুলে যেও না, হ্যাঁ? হোমওয়ার্কটা আমি কিন্তু দেখবো কারা কারা জমা দিচ্ছ। 24 ঘন্টার সময় এর মধ্যে হোমওয়ার্কটা সাবমিট করে দিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।